নমস্কার। আজকের আলোচনা মানে আমাদের সেই পুরনো দিনের জ্ঞান নিয়ে, যা মূলত আয়ুর্বেদ আর কিছু ঘরোয়া চিকিৎসার উৎস থেকে পাওয়া। হ্যাঁ, আমাদের লক্ষ্য হলো ওই যে সহজ কিন্তু দারুণ কার্যকর পদ্ধতিগুলো, যেগুলো এখন প্রায় হারিয়েই যাচ্ছে, সেগুলোকে আবার একটু মনে করা আর কি। ঠিকই বলেছেন। এই উৎসগুলো মনে করিয়ে দেয় যে আধুনিক চিকিৎসার পাশাপাশি আমাদের আগের প্রজন্মের জ্ঞানও কিন্তু কম কাজের না। একদম, বিশেষ করে দৈনন্দিন ছোটখাটো সমস্যায়। হ্যাঁ, ওগুলো দারুণ সহায়ক হতে পারে। তো আজকের দিনে দাঁড়িয়ে সেই পুরনো জ্ঞানটাকে নতুন করে জানার চেষ্টা করা যাক, কি বলেন? নিশ্চয়ই। আচ্ছা, একদম গোড়ার কথায় আসি। আয়ুর্বেদের একটা মূল ধারণা তো হলো সপ্তধাতু, তাই না? ঠিক। মানে শরীর যে 7টা মৌলিক উপাদানে তৈরি: রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা আর বীর্য। একেবারে ঠিক ধরেছেন। এই 7টা ধাতুর ভারসাম্য, বুঝলেন তো, এটাই হলো আসল সুস্থতা। ওহ, এগুলোর কোনোটার অভাব বা হয়তো বেশি হয়ে যাওয়া, সেটাই কিন্তু রোগের মূল কারণ। আচ্ছা, এটা কি শুধু শরীরের ব্যাপার? না না, শুধু শরীর নয়, মানসিক সুস্থতারও ভিত্তি এটাই। দেহ আর মনের মধ্যে একটা সঠিক তালমেল বা সমন্বয়, হ্যাঁ হ্যাঁ, সেটা থাকলেই জীবনের শান্তি আসে, আনন্দ থাকে। বুঝলাম। আর এই ভারসাম্য, এটা ধরে রাখতে খাদ্যাভ্যাস তো মনে হয় ভীষণ জরুরি। ওহ, সে তো বটেই। উৎসগুলোতে যেমন দেখবেন বলা হয় অতিরিক্ত ঝাল বা টক এড়িয়ে চলতে। হ্যাঁ, কেন বলুন তো? এর কারণটা কি? দেখুন, অতিরিক্ত ঝাল বা টক এগুলো কিন্তু লিভার আর হার্টের ওপর একটু চাপ তৈরি করতে পারে। ও, এগুলো আবার শুক্রদোষ বা ধরুন ত্বকের সমস্যাও বাড়াতে পারে। আয়ুর্বেদ কিন্তু সবসময় সংযমের কথা বলে। আচ্ছা। যেমন ধরুন কাঁচা সর্ষের তেল বেশি খেলে লিভার দুর্বল হতে পারে, আবার কম খেলেও চোখের সমস্যা হতে পারে, যেমন ছানি পড়া। আর কাঁচা লবণ, ওটা নিয়েও তো কথা হয়। হ্যাঁ, কাঁচা লবণ বেশি খেলে হাই প্রেশার বা ধরুন কুষ্ঠ, চর্মরোগ এগুলোর ঝুঁকি বাড়ে। আর চিনি, চিনি নিয়েও তো অনেক সতর্কতা আজকাল। চিনির বদলে গুড় বা মধু এগুলো ব্যবহার করতে বলা হয়। আয়ুর্বেদিক দিকটা কি এখানে? দেখুন, চিনিকে না বলা হয় যে এটা শরীর থেকে ক্যালসিয়াম শোষে নেয়। তাই নাকি? হ্যাঁ, যেটা দাঁত বা হাড়ের ক্ষতি করে, বিশেষ করে বাচ্চাদের লিভারের ওপরও এর খারাপ প্রভাব পড়তে পারে। ও আচ্ছা। তাই গুড় বা মিশ্রি বা মধু এগুলো অনেক ভালো বিকল্প। তেমনি ঝালের জন্য আদা, পিপুল, গোলমরিচ ব্যবহার করা যেতে পারে। আর ভিটামিন সি? ওটার জন্য পাতিলেবু বা আমলকি তো আছেই। এদের উপকারিতা তো অসম্ভব। আচ্ছা, কিছু নির্দিষ্ট খাবার নিয়েও তো অনেক নিয়ম বা সতর্কতার কথা বলা হয়েছে, যেমন মুড়ি বা চিড়ে ভাজা একটানা খাওয়া। হ্যাঁ, একটা কথা আছে যে একটানা খেলে এগুলোতে থাকা সিলিকন অন্ত্রের ভেতরের পর্দায় ক্ষতি করতে পারে, ও যা থেকে হজমের সমস্যা বা এমনকি কোলন ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে বলে মনে করা হয়। আচ্ছা আচ্ছা। আবার ধরুন আলু, যারা কম কায়িক পরিশ্রম করেন তাদের জন্য অতিরিক্ত আলু একটু ক্ষতিকর হতে পারে, ক্যালোরি, কোলেস্টেরল এসবের জন্য। কিন্তু খোসা শুদ্ধ খেলে? হ্যাঁ, খোসা শুদ্ধ খেলে তার পুষ্টিগুণ আবার বেশি। ফল খাওয়ার সময় নিয়েও একটা বেশ মজার কথা প্রচলিত আছে না? সকালে ফল সোনা, দুপুরে রূপা আর রাতে লোহা। এর পেছনে কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, যুক্তিটা হলো দিনের শুরুতে ফলটা সহজে হজম হয় আর শরীর তার পুষ্টিও ভালোভাবে নিতে পারে। রাতের দিকে আমাদের হজম শক্তি একটু কমে আসে তো, ঠিক। তাই তখন ফল খেলে অনেকেরই একটু সমস্যা হতে পারে। আরেকটা জরুরি জিনিস হলো ফল খাওয়ার পর অন্তত আধ ঘন্টা জল না খাওয়া। কেন? কারণ ফলের মধ্যেই তো জলীয় অংশ থাকে, কিন্তু ধরুন বিস্কুট বা অন্য শুকনো খাবার খেলে তখন কিন্তু জল খাওয়া উচিত। ও, কারণ ওগুলো জল শুষে নেয়। একদম, শরীরে জল শুষে নেয়। আচ্ছা, এবার একটু ঘরোয়া প্রতিকারের কথায় আসি। লিভার ভালো রাখার জন্য যেমন কাঁচা হলুদ আর মধু। হ্যাঁ। বাহ, গরম ভাতে সর্ষের তেল হলুদ মেখে খাওয়া, এগুলো কতটা কার্যকর? এগুলো খুবই চালু আর উপকারী ঘরোয়া টোটকা। হলুদ তো তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণের জন্য পরিচিত। ঠিক। তেতো সবজি যেমন করলা, উচ্ছে বা পটল পাতাও লিভারের জন্য খুব ভালো। ডুমুরকে তো বলা হয় শরীরের মেথর। মেথর মানে? এটা পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। ও আচ্ছা। সজনে ডাঁটা বা শাক বা ফুল এগুলো কোলেস্টেরল কমাতে, হজমে সাহায্য করে। আরও কিছু সহজ কিন্তু দারুণ প্রতিকারের কথা তো আছে, যেমন পিত্তজ্বর হলে শিউলি পাতার রস।
হ্যাঁ, ঠিক। বা বাচ্চাদের বিছানায় প্রস্রাব করার সমস্যায় রাতে গরম দুধের সাথে কালো তীর খাওয়ানো। একদম। কোষ্ঠকাঠিন্যের জন্য জাম, ছোলা বা ধনে ভেজানো জল পানের কথাও বলা হয়। এমনকি সাধারণ কলার খোসার নিচে যে সাদা নরম অংশটা থাকে, হ্যাঁ, সেটাও নাকি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে। আর পেয়ারাকে তো পুষ্টিগুণে আপেলের চেয়েও এগিয়ে রাখা হয়। তাই নাকি? হ্যাঁ, মস্তিষ্কের পুষ্টির জন্য আবার টাটকা নারকেল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঝুনো নারকেল নয় কিন্তু, টাটকাটা। আচ্ছা, জলনীতির কথাও উল্লেখ করা হয়েছে, মানে মানসিক শান্তি আর ভালো ঘুমের জন্য। এটা ঠিক কি জিনিস? জলনীতি হল জল দিয়ে নাক পরিষ্কার করার একটা পুরনো যোগ কৌশল। ও, এটা নিয়মিত করলে স্নায়ুতন্ত্র শান্ত থাকে, মনটাও বেশ সতেজ হয়, ঘুম ভালো হয়। এই প্রাকৃতিক উপায়গুলো কিন্তু খুবই সহজলভ্য। তবে সবকিছুর উপরে বোধহয় মানসিকতার গুরুত্বের কথাও বলা হয়েছে। মানে অখুশি মনে খেলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়? একদম, যাকে বলে সাউন্ড বডি সাউন্ড মাইন্ড। আয়ুর্বেদ মনে করে খাবারটা শুধু শরীরের জন্য নয়, মনের জন্য। ভালোবেসে আনন্দের সাথে খেলে সেটা ভালোভাবে হজম হয়, শরীর তার পুষ্টিটাও পুরো পায়। ঠিক। কিন্তু মানসিক চাপ বা দুঃখ নিয়ে খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়, যা লম্বা সময়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। এমনকি টিবির মতো রোগের ঝুঁকিও বাড়াতে পারে বলছেন। হ্যাঁ, তেমনটাও মনে করা হয়। তাই সময় মতো খাওয়া, সংযত জীবনযাপনের পাশাপাশি মানসিক অবস্থাও কিন্তু খুব জরুরি। তাহলে পুরো আলোচনাটা সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? মানে প্রকৃত স্বাস্থ্য মানে শুধু রোগ না থাকা নয়? না না, শুধু তা নয়, বরং শরীর মানে সপ্তধাতুর ভারসাম্য, হ্যাঁ, মন অর্থাৎ খাবারের প্রতি একটা ইতিবাচক মনোভাব, আর জীবনযাত্রা। হ্যাঁ, আর জীবনযাত্রা মানে সঠিক খাদ্যাভ্যাস, ঋতুচক্র মেনে চলা, এই সব কিছুর একটা সামগ্রিক সামঞ্জস্য। বেশ। ঠিক তাই। এই আলোচনার শেষে মানে একটা প্রশ্ন মনে আসছে, আমাদের পূর্বপুরুষদের এই যে এত অমূল্য জ্ঞান, আমরা কি তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি নাকি অবহেলায় হারিয়ে ফেলছি? এটা ভাবার বিষয়। হ্যাঁ, মানে এই পুরনো প্রজ্ঞাগুলোকে যদি আবার একটু সচেতনভাবে জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা যায়, তাহলে হয়তো আমাদের সামগ্রিক সুস্থতা আরও কিছুটা বাড়তে পারে। নিজেদের বর্তমান খাদ্যাভ্যাস আর জীবনযাপনকে একবার এই পুরনো জ্ঞানের আলোয় ফেলে বিচার করে দেখলে হয়তো ভালো হয়, তাই না? একদম, সেটাই ভাবার বিষয়।